আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেলেন গোয়েন্দাদের একটি দল। বিস্তারিত তথ্য নেই মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়ামের আটক নিয়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কা। সুরমা কুশিয়ারা নদী সহ জেলার ১৩৫ হাওরের পানি বৃদ্ধি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দ্বীপ জেলা ভোলা সহ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলাও ৭ দিনেও ফিরতে পারেনি স্বাভাবিক অবস্থায়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে যাত্রা শুরু মোংলা কামিউটার ট্রেনের। খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে চলবে ট্রেনটি। দর্শক, সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত করতে সকালে নেপাল গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ডিবি পুলিশ ও এনসিবির একজন সহ মোট ৪ জনের একটি দল নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ গেটে গণমাধ্যমকে বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এছাড়া হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়ার সম্ভাবনা আছে। সব দিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি। তিনি বলেন, ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেসব ক্রস চেক করা হবে। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সঙ্গে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। কয়েকদিনের টানা বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এ সময় রূপসা, সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, পাটলাই ও জেলার ১৩৫টি হাওরের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। বন্যায় ভাসছে সিলেটের ৫ উপজেলা। একই সময়ে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, পাটলাই নদী সহ জেলার ১৩৫টি হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের ঘোষগ্রস্ত সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতিতে আগাম বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। আমরা সুনামগঞ্জের মানুষে বাঁচাইবার একটু উদ্যোগ নেন। আমরা অনাহারে মুরমুনি, আমরা ঘর বাড়ি ওখানে ঠিক করতে পারছি না। আমরা বাঁচাই, সরকার আমরা সাহায্য না দেয়, আমরা চলবো কিনা, খুব অসুবিধা আছে। আমরা বন্যার আশঙ্কায় জেলার সবকটি হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেটগুলো। ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় পানি মাঝারি আকারের, স্বল্প থেকে মাঝারি আকারের বন্যার সৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বন্যার পানি হ্রাস পেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা মজুদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। ১২টা উপজেলার সকল উপজেলার চেয়ারম্যানদের সাথে একটা জুম মিটিং হয়েছে এবং আমরা এখানে প্রস্তুতি আছে, যে কোনো বন্যা মোকাবেলার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। ইলিয়াস কমল, মাই টিভি। পাহাড়ি ঢলে সিলেটের গ্রামাঞ্চল প্লাবিত হবার পর এবার প্লাবিত হয়েছে নগরীর কোথাও কোথাও। সিলেটের বন্যা পরিস্থিতি, সেসব খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি প্রতিনিধি মৃণাল কান্তি দাসের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটের সীমান্তবর্তী এলাকায় বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ধীরে ধীরে কিন্তু তার উন্নতি হচ্ছে।
বাড়ি এবং রাস্তাঘাট থেকে কিন্তু পানি নেমে যাচ্ছে। আমরা অবস্থান করছি সিলেটের তালতলা এলাকাতে। আমি যদি তালতলার এলাকার অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, উজানে বন্যা পরিস্থিতি খানিকটা উন্নতি হলেও সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এবার কিন্তু সিলেট নগরী প্লাবিত হচ্ছে। গতকাল সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন এলাকায় কিন্তু জলবদ্ধতা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বেড়ে নগরের ছোড়াখালগুলো দিয়ে পানি ঢুকে তালতলা, মেন্দিবাগ, মাসিমপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে। এতে সড়ক ও বাসাবাড়ি প্লাবিত হচ্ছে। পানি উঠেছে সুবানীঘাট মাদ্রাসায়ও। মাদ্রাসার সামনের মাঠ যেন পুকুরে পরিণত হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নগরের তালতলায় সিলেটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে স্টেশন রয়েছে সেই স্টেশনেও কিন্তু পানি প্রবেশ করেছে বৃহস্পতিবার রাতে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন। তবে আমরা অনেক এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারা চরম বিপাকে রয়েছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে এবং 24 ঘন্টার একটি হটলাইন সেবাও চালু করা হয়েছে। এবং আমরা সিসিক মেয়রের সাথেও কথা বলেছি। উনি বলেছেন যে সকল কাউন্সিলরকে নিয়ে কিন্তু বন্যা পরিস্থিতির সর্বাত্মক প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বন্যা সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমাদের সেখানকার প্রতিনিধি মৃণাল কান্তি দাসের কাছ থেকে। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। তার কাছ থেকে জানবো বন্যা পরিস্থিতির সবশেষ খবর। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ নদী সহ হাওরগুলাতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার যে রাবার ড্রাম রয়েছে সেই রাবার ড্রামে। আসলে আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে আমি দেখাতে চাই, সুনামগঞ্জে কিন্তু ছোট বড় 137টি হাওর রয়েছে। সেই হাওরগুলাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে কাবিটা কমিটির মাধ্যমে সেই হাওরগুলার বাঁধগুলা কিন্তু কেটে দেওয়া হয় এবং যতগুলা সুইচ গেট রয়েছে, রাবার ড্রাম রয়েছে, সেগুলোরও কিন্তু আহ, আহ, যেন পানি হাওরে প্রবেশ করতে পারে সে ধরনের একটি ব্যবস্থা করে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাবার ড্রাম দিয়ে কিন্তু এখানে যে খরচার হাওর আছে সেই হাওর গুলাতে কিন্তু সুরমা নদী থেকে এভাবেই পানি কিন্তু হাওর গুলাতে প্রবেশ করছে। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সুনামগঞ্জে কিন্তু বন্যা নিয়ন্ত্রক কোনো বাঁধ না থাকায় এই হাওরগুলা কিন্তু সুনামগঞ্জবাসীকে রক্ষা করে থাকে। এখন পর্যন্ত হাওরগুলাতে 5 থেকে 7 ফিট কিন্তু পানি ধারণ ক্ষমতা রয়েছে, যার ফলে এখনো লোকালয়ে পানি প্রবেশ করেনি। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছে, উনি যেমনটি আমাকে জানিয়েছেন, যদি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি এভাবে অব্যাহত থাকে এবং যদি বৃষ্টিপাতের তুলনা যদি আরো বেড়ে যায়, তাহলে স্বল্পমেয়াদী একটি বন্যার সংখ্যা কিন্তু সুনামগঞ্জবাসীর রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর আমরা জানছিলাম। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের 19 জেলা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলা এবং মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায়। জেলাগুলোতে বিভিন্ন জনপদে ধ্বংসযজ্ঞ চিহ্ন পড়ে আছে রিমালের। কয়েক হাজার ঘরবাড়িতে বিধ্বস্ত হওয়ায় অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঘূর্ণিঝড় রিমালের 7 দিনেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি তারা। প্রতিনিধি আরিফ হোসেন লিটন ও জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলে দীর্ঘ সময়। এতে বিশেষ করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর এলাকায় বসবাসকারী পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা সদর সহ বুরহানুদ্দিন উপজেলায় বেশিরভাগ অঞ্চলেই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অনেকেই। জ্বরের দিন আসুক শহর উঠিয়া সব বাসাইয়ে লইয়ে গেছে। কি খাই আমার সুলাফা সালফাত ঘরের সংসারে বিনতাতে কোনো কিছুই নাই। আমাকে ঘরের যত মাল সামানা যা কিছু আছিল আমরা কিছু রাখতে পারিনি। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোই ত্রাণ সামগ্রী বিতরণ সহ তাদের পুনর্বাসনের জন্য সরকারের পাশাপাশি কাজ করছেন স্থানীয় প্রশাসন। আমাদের প্রিয় দত্ত ফলামত রয়েছেন, আমাদের প্রিয়তি জনতা শেখ হাসিনা রয়েছেন। সরকারের তরফ থেকে তাদেরকে ইতিমধ্যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এখন পর্যন্ত 375 মেট্রিক টন চাল আমরা এই 7টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় 18 লক্ষ টাকা
বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কাঁচামরিচ, শাকসবজির ক্ষেত। এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেজন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন প্রান্তিক কৃষকরা। 24 ঘন্টার ভিতর পানি যদি না সারে তাহলে আমরা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় এসে আমাদের মরিচা 1 হইতে 1.5 ফিট পানির তলে তলিয়ে যায়। ঘূর্ণিঝড়ে আমার পানের বর মাটির সাথে মিশে গেছে। কৃষকদের ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে উপজেলা কৃষি দপ্তর। আমরা এই ক্ষতি নিরূপণ করছি। ক্ষতি নিরূপণ করে আমরা সরকারের কাছে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। আশা করি কৃষক তার ক্ষতিপূরণ পাবেন বলে আমরা মনে করছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ চিহ্নিত করে সরকারি প্রণোদনার আওতায় নিয়ে আনার দাবি সচেতন মহলের। SM হামিম, মাই টিভি। শুরু হলো মোংলা থেকে বেনাপোলে নতুন রুটে ট্রেন চলাচল। সকাল 9:15টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলা কমিউটার ট্রেন ছুটেছে মোংলার পথে। নতুন এই রুটে বেনাপোল থেকে খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে মোংলায় যাবে ট্রেনটি। এর মধ্য দিয়ে নতুন রেলপথে যাত্রার দুয়ার খুলল। বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, বেতনা কমিউটার ট্রেনটির বগি ও ইঞ্জিন দিয়ে চলবে মোংলা কমিউটার ট্রেন। সকাল 9:15টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় কমিউটার ট্রেনটি। ট্রেনটি খুলনার ফুলতলা, মোহাম্মদনগর হয়ে যাবে মোংলায়। মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে বেনাপোল মোংলা, মোংলা বেনাপোলের মাঝে একটি ট্রেন চালু হয়েছে। যাত্রী সাধারণ স্বল্প খরচে, স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। এই ব্যাপারে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। আমাদের আপাতত কোনো নতুন বগি নাই। ভারত থেকে বগি আসলে আমরা নতুন ট্রেন চালু করতে পারবো বলে আশা করছি। বাংলাদেশ সহ 15টি দেশের জন্য আজ থেকে কর্মী যাওয়া বন্ধ করেছে মালয়েশিয়া। দেশটির এমন সিদ্ধান্তে ভিসা পেয়েও বিমানের টিকিট সহ নানা জটিলতায় আটকা পড়েন 30,000-এর বেশি কর্মী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও অপেক্ষমান রয়েছেন মালয়েশিয়াগামী কর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যোগ দিচ্ছেন উত্তরা প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে মালয়েশিয়ায় যে শ্রমবাজারে শ্রমিকদের যে নেওয়ার কথা ছিল 31শে মে, আজকে কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে। তো যারা ইতিমধ্যে মালয়েশিয়া যাওয়ার ভিসা পেয়েছে তারা কিন্তু এয়ারপোর্টে অবস্থান করছে। তাদের যে দালাল চক্র বা এজেন্সি রয়েছে তারা কিন্তু তাদেরকে বারবারই সময় দিয়ে যাচ্ছে। আমি এখানে যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে আমাদেরকে একটা ফিক্সড সময় দেওয়া হোক যেন আমরা এই ভোগান্তির শিকার না হই। তারা না খেয়ে এই রাস্তায় সারাদিন রাত এখানে পড়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছে মালয়েশিয়া যাওয়ার বিষয়ে। আমি তথ্য নিয়েছি এখন পর্যন্ত প্রায় 30,000 যাত্রী কিন্তু আটকা পড়ে আছে এখানে। সেই সাথে কিন্তু মালয়েশিয়াতে যেও কিন্তু যাত্রীরা আটকা পড়ে আছেন। এবং আপনাদেরকে যে বলে রাখতে চাই, বাংলাদেশের মালয়েশিয়াতে অবস্থানরত যে হাই কমিশনার রয়েছে উনি কিন্তু জানিয়েছেন যারা যারা ইতিমধ্যে ভিসা পেয়েছেন তাদের কিন্তু নেয়ার বিষয়ে সিদ্ধান্ত চলছে এবং তারা অবশ্যই বাংলাদেশের সাথে আলোচনা করে, বাংলাদেশ সরকারের সাথে আলোচনা কিভাবে এই শ্রমিকদের নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু কথা বলবে। তো এই ছিল বিমানবন্দর এলাকা থেকে আমার কাছে মালয়েশিয়ার যে যাত্রীরা রয়েছে তাদের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে জুয়েল। আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে আমাদের উত্তরা প্রতিনিধি জুয়েল জানাচ্ছিলেন মালয়েশিয়াগামী যাত্রীদের সর্বশেষ অবস্থা। ইঞ্জিন ও লোকোমাস্টার সংকটের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল কক্সবাজার চট্টগ্রাম রুটে চলাচলকারী একমাত্র বিশেষ ট্রেন কক্সবাজারের স্পেশাল। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ফের ট্রেনটি চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক সর্দার সাদাত আলী জানিয়েছেন, গত রোজার ঈদে এই রুটে ট্রেনটি চালু করা হয়। পরবর্তীতে যাত্রীদের চাহিদা বিবেচনায় আর বন্ধ করা হয়নি। লোকো ড্রাইভার ও গার্ড স্বল্পতা এবং মিটার গেজ ইঞ্জিনের সংকট বিবেচনায় গতকাল থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আগামী 12 জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ফের ট্রেনটি চালানোর পরিকল্পনা আছে। এদিকে পূর্বাঞ্চল রেলের কর্মকর্তারা জানিয়েছেন, স্পেশাল ট্রেনটি নিয়মিত চালু থাকবে না। ঈদ উপলক্ষে পুনরায় চালুর পর 10 থেকে 12 দিন চলবে, এরপর আবারও বন্ধ করে দেওয়া হবে।
নদী খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ থেকে আগামী 31শে আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছরের 1 জুলাই থেকে 31শে আগস্ট পর্যন্ত 2 মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। 2021 সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা 1 মাস বৃদ্ধি করে 1 জুন থেকে করা হয়েছে। আগামী সুন্দরবন বন্ধ হলে আমাদের জীবন জীবিকা খুব কষ্ট হয়ে যাবে, আমাদের ট্রলার সব বন্ধ হয়ে যাবে, চলাচল দিকে অবস্থা খারাপ হবে, সাংসারিক অবস্থা অভাব হয়ে যাবে। 90 দিনের ভিতরে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে পেলে পড়াশোনা আছে, বিভিন্ন আইটেমের কষ্টে দিন কাটো। 3 মাস মানেই তো আমাদের বিশাল ব্যাপার, আমাদের ইনকামের শেষ থাকবে না, আমরা কি করে খাবো। সিরাজগঞ্জের বহুলিতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালক সহ আহত হয়েছেন আরও 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 9:30টার দিকে সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলি ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ পালিয়ে যাওয়া ট্রাকটি জব্দ করার চেষ্টা করছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেলেন গোয়েন্দাদের একটি দল। বিস্তারিত তথ্য নেই মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়ামের আটক নিয়ে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সুনামগঞ্জ আগাম বন্যার আশঙ্কা। সুরমা কুশিয়ারা নদী সহ জেলার 135 হাওরের পানি বৃদ্ধি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দ্বীপ জেলা ভোলা সহ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলাও 7 দিনেও ফিরতে পারেনি স্বাভাবিক অবস্থায়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে যাত্রা শুরু মোংলা কমিউটার ট্রেনের। খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে চলবে ট্রেনটি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।